হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইজ। আজকে আমরা দশম শ্রেণীর গণিতের ভেদের কোয়েশ্চেন করব। দ্যাট মিনস চ্যাপ্টার 13 আমাদের চলছিল আর কমপ্লিট হয়ে গিয়েছিল 11টি কোয়েশ্চেন। আজকে স্টার্ট করছি 12 দাগের কোয়েশ্চেন থেকে। ঠিক আছে, আগের কোয়েশ্চেনগুলো দেখে নিয়েছো, তবে কিন্তু বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আগের কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই দেখে নাও। ঠিক আছে, তারপর স্টার্ট করো কোয়েশ্চেন নাম্বার 12 থেকে। চলো তাহলে দেখি 12 দাগের কোয়েশ্চেনটি কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, খুব আস্তে আস্তে সুন্দরভাবে পড়ি। এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য একটা এক্স ডেসিমিটার একটা গভীর তোমাদের কূপ খনন করতে হবে। ঠিক আছে, এই যে গভীরটা সেটা এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সাথে সরল ভেদে, অপর অংশ ওয়াই এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে পরিবর্তিত হয়। আগে এতটার কনসেপ্ট ক্লিয়ার করি, তারপর ফের আগে আমরা পড়ছি। তো এই কূপটা খনন করতে মোট ব্যয় মনে করো আমাদের ওয়াই টাকা হচ্ছে। মোট ব্যয় কত হচ্ছে সেটা বলে দেয়নি, আমি ধরে নিচ্ছি যে ধরি মোট ব্যয় ওয়াই টাকা ধরতে পারি। তো মোট ব্যয়টা আমি ওয়াই টাকা ধরে নিয়েছি। এবার বলছে কি মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরল ভেদে, এই যে মোট ব্যয় ওয়াই টাকা সেটাকে আবার দুভাগে ভাগ করেছে। মনে করো একটা ভাগ পি আর একটা ভাগ কিউ। তো এক অংশ বলছে এক্স এর সঙ্গে সরল ভেদে আর অপর অংশ এক্স স্কোয়ারের সাথে সরল ভেদে রয়েছে। এতটা কি বলেছে বোঝা গেছে। একটা এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করবে, তার জন্য ধরে নিচ্ছি ওয়াই টাকা মোট ব্যয় হয়েছে। সেই ব্যয়ের ওয়াই টাকাটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, পি আর কিউ। তো তার একটা ভাগ এক্স এর সঙ্গে সরল ভেদে, আরেকটি ভাগ এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে রয়েছে। এবার তারপর কি বলছে, যদি 100 ডেসিমি এবং 200 ডেসিমি কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা ও 12000 টাকা ব্যয় হয়। দ্যাট মিনস আমাদের একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, মানে এক্স ইজ ইকুয়াল টু 100 ডেসিমি কূপ খনন করবে আর 200 ডেসিমি, এক্স ইজ ইকুয়াল টু 200, দুটো কন্ডিশন দিয়েছে। 200 ডেসিমি ইউনিটটাও লিখে দিই, এত ডেসিমিটার, ডেসিমি লিখি ছোট করে, দ্যাট মিনস এটা কি ডেসিমিটার। তো 100 ডেসিমি আর 200 ডেসিমি কূপ খনন করার জন্য 5000 টাকা আর 12000 টাকা ব্যয় হয়। ব্যয় মানে কি, আমি সেটাকে ওয়াই ধরে নিয়েছি। তাহলে এই ক্ষেত্রে ওয়াই বলছে 5000 টাকা আর সেকেন্ড ক্ষেত্রে ওয়াই বলছে 12000 টাকা। ঠিক দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা আমাদের পরে কাজে লাগবে। তবে 250 ডেসিমি গভীর কূপ খনন করতে কত ব্যয় হবে হিসাব করে লিখি। এবার আরেকটা কন্ডিশন যেটা বলছে কি, এটা একটা ফার্স্ট কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। থার্ড কন্ডিশনে বলছে এক্স ইজ ইকুয়াল টু 250 ডেসিমি। এত ডেসিমি কূপ খনন করতে কত ব্যয় হবে, দ্যাট মিনস এক্ষেত্রে ওয়াইটা চাইছে। ঠিক বোঝা গেল কোয়েশ্চনে কি বলেছে, সেটাকে ক্লিয়ার হয়ে যাবে। ধরি মোট ব্যয়ের এক অংশ পি আমাদের কি প্রপোর্শনাল টু এক্স এবং অপর অংশ কিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। এটা বইয়ে দিয়েছে, প্রশ্ন অনুসারে বলে লিখতে পারবে। এবার দেখো এটা কি ইমপ্লাই করছে, এটা ইমপ্লাই করছে P is equal to K1x, লিখতেই পারি, যেখানে K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, যেভাবে আমরা লিখি। এটা কি ইমপ্লাই করছে Q is equal to K2x স্কয়ার, যেখানে K2 একটি অশূন্য ভেদ ধ্রুবক। আবার y is equal to কি P plus Q, কারণ y টাকাটাকে তো দুটি ভাগে ভাগ করেছি, P আর Q, এক অংশ P অপর অংশ Q। তাহলে আমি এখানে বসিয়ে দিতে পারি P এর জায়গায় K1x আর Q এর জায়গায় বসিয়ে দিতে পারি K2x স্কয়ার। আর কোনো অসুবিধা আছে কি? অসুবিধা নেই। তো এটাকে আমি নাম দিয়ে দিলাম 1 নম্বর সমীকরণ। এবার দেখো ওয়াই এক্স আর এক্স এখানে মানে কি ওয়াই এক্স এর একটা আমাদের ইকুয়েশন তৈরি হয়েছে, একটা রিলেশন তৈরি হয়েছে। তো এই রিলেশনে আমরা দেখো কন্ডিশন দিয়ে দিয়েছি, এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়েছে, তো সেটা একবার পুট করবো। K1 K2 এর মধ্যে একটা রিলেশন আসবে, আবার এক্স ওয়াই এর ভ্যালু জানি সেটা পুট করবো, K1 K2 এর মধ্যে রিলেশন আসবে। সেখান থেকে আমরা এই যে অশূন্য ভেদ ধ্রুবক K1 K2 কি সেটা বের করে নিয়ে আসবো। ঠিক নেক্সট আমাদের কাজটা কি হবে, ক্লিয়ার করে দিচ্ছি এখানটা। তো x is equal to 100 ডেসিমি, এখানে ইউনিট না লিখলেও হবে, x is equal to 100 এবং y is equal to 5000 বসিয়ে পাই। কোথায় বসাবে? 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে x is equal to 100 আর y is equal to 5000 বসিয়ে পাই। কি পাবে? y এর ভ্যালু বলছে 5000, তাহলে 5000 is equal to 100k1 আর এটা কি 100 স্কয়ার, দ্যাট মিন্স একের গায়ে 4টে শূন্য হয়ে যাবে k2। একটু যদি সিম্পলিফাই করে দিই, দুটো শূন্য সবের কেটে যাবে। দেখো
তাহলে কেটে গেলে কি পড়ে থাকছে এখানে, এখানে শুধু পড়ে থাকছে 50, আর এখানে K1, আর এখানে 100 K2। এটাকে যদি একটু ঘুরিয়ে লিখি, K1 প্লাস 100 K2 ইজ ইকুয়াল টু 50। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। সিমিলারলি আবার লিখবে কি 1 নম্বর সমীকরণে x ইজ ইকুয়াল টু 200, y ইজ ইকুয়াল টু 12,000, দ্যাট মিন্স 12,000 বসিয়ে পায় কি পাবে, আবার বসো। তাহলে এখানে y মানে কি 12,000, তাহলে 12,000 ইজ ইকুয়াল টু K1x, এখানে x মানে 200, তার মানে 200 K1 প্লাস 200 স্কোয়ার মানে কি 2 দুগুণে 4, আর তার গায়ে 4টি শূন্য K2। ঠিক, এবার এখানে একটু সিম্পলিফাই করি, এখানে একটু সিম্পলিফাই করি, দেখো দুটো শূন্য কেটে দিই, সবাই দুটো শূন্য কেটে গেল। আবার 2 দিয়েও যাবে, দেখো 2 দিয়ে 1, এখানে 2 দিয়ে করলে 200, আর এখানে 2 দিয়ে করলে 6 দুগুণে 12 আর 0 60। তারপর এটাকে ঘুরিয়ে লিখলে হয়ে গেল আমাদের K1 প্লাস 200 K2 ইজ ইকুয়াল টু 60। এটা 3 নম্বর সমীকরণ হয়ে গেল। দেখো 2 নম্বর সমীকরণে পেয়ে গেলাম K1 K2 এর মধ্যে একটা সম্পর্ক, 3 নম্বরও পেয়ে গেলাম। তো এই দুটো সমীকরণকে যে কোনো পদ্ধতি তুলনামূলক পরিবর্তন, কত পদ্ধতি আমরা ক্লাস 9-এ শিখে এসেছি, তো যে কোনো পদ্ধতিতে সলভ করে দিলে আমরা K1 আর K2 এর ভ্যালু পেয়ে যাবো। তখন এটা এখানে এই সমীকরণে বসিয়ে দেবো। তো 1 নম্বর সমীকরণটা আমি একটু সাইডে তুলে রাখছি। কি সমীকরণটা সেটা, y ইজ ইকুয়াল টু K1x আর K2x স্কয়ার। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ। এখানটা আমি ক্লিয়ার করছি কারণ এই দুটো সমীকরণকে আমরা সলভ করবো। একটা সমীকরণের নিচে আরেকটা সমীকরণ লিখে দিচ্ছি, দেখো K1 প্লাস 100 K2 ইজ ইকুয়াল টু 50। ঠিক আছে, কি করবো, অপোজিট সাইন দিয়ে অপোনেন্ট পদ্ধতি সলভ করে দিই। সলভ করে দিলে এখানে কি ভ্যালু পাবো, দেখো এখানে যদি অপোজিট সাইন দিয়ে দিই আমরা, এখানে মাইনাস 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 দিয়ে দিচ্ছি, এটা আমাদের কেটে যাবে, এটা হয়ে যাবে 100 K2, আর এখানে হয়ে যাবে 10, তাই তো 60 থেকে 50 চলে গেল। তাহলে K2 এর ভ্যালু কত হয়ে যাবে, 10/100, দ্যাট মিন্স 1/10। K2 এর ভ্যালু কত হয়ে যাবে, 1/10। K1 এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে পুট করে দিই, মনে করো এই সেকেন্ড সমীকরণে পুট করে দিচ্ছি, এখানে এই সমীকরণটা বা তোমাদের যেখানে এই সমীকরণটা যেটা রয়েছে K1 প্লাস 100 K2 ইজ ইকুয়াল টু 50, যেটা আমাদের 2 নম্বর সমীকরণ রয়েছে, সেখানে K2 এর জায়গায় 1/10 পুট করে দিচ্ছি। তাহলে K1 কত পেয়ে যাবো, 100 into 1/10 is equal to 50। একটা কেটে যাবে, দ্যাট মিন্স 10 হয়ে যাবে। 10টা ওদিকে গেলে 50 মাইনাস 10, দ্যাট মিন্স 40 হয়ে যাবে। K1 এর ভ্যালু কত হয়ে গেল, 40। তাহলে এবার K1 আর K2 ভ্যালু 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই। K1 আর K2 এর ভ্যালু কোথায় বসিয়ে দেবো, 1 নম্বর সমীকরণে। এটা কোয়েশ্চেন নাম্বার 12, তাই তো। তাহলে অতএব লিখবে 1 নম্বর সমীকরণে K1 is equal to 40 আর K2 is equal to 1/10 বসিয়ে পাই, কত হয়ে যাবে তাহলে, y is equal to 40x plus K2 1/10, that means x square by 10। ইকুয়েশন একটা পেয়ে গেলাম যেখানে আর কোনো অশূন্য ভেদ ধ্রুবক নেই, K1 K2 সমস্ত ভেদ ধ্রুবকের মান আমরা বের করে নিয়েছি। এবার এই সমীকরণে x এর জায়গায় 250 বসাবো আর y এর ভ্যালুটা চাইছে। ক্লিয়ার, কটি স্টেপে হলো আমাদের, দেখো একটু লেন্দি কোয়েশ্চেন হলো, বাট কিন্তু এখানে কোনো টাফ জিনিস নেই, সব ইজি জিনিস রয়েছে, বাট সেটা একের পর এক করে আসতে হবে। এবার এই সমীকরণে মনে করো এটাকে আমি 4 নম্বর দিই। এবার 4 নম্বর সমীকরণে x is equal to 250 বসিয়ে পাই, that means y is equal to 40x, that means 40 into x মানে কত, 250 plus x square, x মানে কত 250, তার মানে 250 into 250/10, একটা শূন্য কেটে যাবে, 4 25 কত হয়ে যাবে, এখানে 100 আরো দুটো শূন্য, এখানে 250 কে 25 দিয়ে গুণ করলে কত হবে, 6250, এখানে যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে, 16250। একক দশক শতক হাজার, 16,250, 16,250 টাকা ব্যয় হবে। ক্লিয়ার হয়ে গেল, এত টাকা আমাদের অ্যান্সার। চলো এবার নেক্সট চলে যাচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 13 এ। কি বলছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 13 এ বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। চোঙ মানে কি, এরকম আমাদের একটা সিলিন্ডার, তো তার আয়তনকে আমরা ইন জেনারেল কি দিয়ে ডিনোট করি, ভি। আয়তন মানে কি ভলিউম, ভলিউম মানে কি ভি। তার ভূমির ব্যাসার্ধকে আমরা কি বলি আর, উচ্চতাকে আমরা কি বলি এইচ। তো এই যেগুলোতে আমরা ইন জেনারেল লিখি সেই আমাদের সাইন গুলো এখানে আমরা ইউজ করবো, তাতে কনফিউজড হবে না। ঠিক আছে, পি কিউ আর ধরার দরকার নেই। আয়তন মানে ভি,
ব্যাসার্ধ মানে আর, উচ্চতা মানে এইচ। তো বলছে এই যে ভিটা সেটা ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, দ্যাট মিনস আর স্কোয়ার, আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। তো সিম্পল ভি প্রপোর্শনাল টু আর স্কোয়ার এইচ। ঠিক আছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। দুটি চোঙ রয়েছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, দ্যাট মিনস মনে করো একটি চোঙের ব্যাসার্ধ R1 আর আরেকটি চোঙের ব্যাসার্ধ R2। তো তাদের অনুপাত বলে দিয়েছে 2/3। আবার তাদের উচ্চতার অনুপাত কত বলে দিয়েছে 5/4। মনে করো একটির উচ্চতা H1 আর একটির উচ্চতা H2, তো সেটা আবার বলে দিয়েছে 5/4। চাইছে কি, এবার কি চাইছে আমাদের, এদের আয়তনের মধ্যে অনুপাত নির্ণয় করো। আয়তন মানে কি V1/V2, এটা চাইছে। R1/R2 দিয়ে দিয়েছে, H1/H2 দিয়ে দিয়েছে, V1/V2 চাইছে। তো কি V1 মানে কি, এখানে কে R1 স্কোয়ার H1 কে R2 স্কোয়ার H2, R1H এখানে কি দুটি চোঙ, তো একটির ক্ষেত্রে R1H1 আর একটির ক্ষেত্রে R2H2 হয়ে যাবে। ঠিক আছে, ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে তাহলে কত কত হয়ে যাচ্ছে, দেখো কে কে কেটে গেল। আর R1 বাই, এটাকে আমি যদি একটু আলাদা ভাবে এরকম ভাবে লিখি, R1/R2 হোল স্কোয়ার লিখতে পারি, ইন্টু এটাকে লিখতে পারি H1/H2, কারো কোনো অসুবিধা নেই। আর R1/R2 মানে কত 2 এর 3, তার মানে 4 এর 9, 2 দুগুণে 4, 3 তারিখে 9। আর H1/H2 মানে কত 5 এর 4, তাহলে 4 4 কেটে গেল, অ্যান্সার হয়ে যাবে 5/9। তাহলে এদের অনুপাত হয়ে যাবে 5:9। ক্লিয়ার? তাহলে ওদের আয়তনের মধ্যে অনুপাত কত হবে 5/9। চলো নেক্সট দেখি, দাঁড়াও বইটি দেখি। নেক্সট 14 দাগের কোয়েশ্চেন। হ্যাঁ, 14 দাগের কোয়েশ্চেনে আমরা মুভ করি। তারা তাদের কোয়েশ্চেনে কিচ্ছু নয়, একদম ইজি কোয়েশ্চেন, ক্লিয়ার করে দিচ্ছি আমি। চলো এবার 14 দাগের কোয়েশ্চেনে কি বলছে পড়ি। 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। তো খুব ভালো করছে, আমাদেরকে বলার কি রয়েছে, আগে সমিতিতে 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। কি বলছে সেটা একটু লিখি। 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। 36 দিন সময় লাগতো। ঠিক আছে, এখন অর্ধেক জমি মানে কত 1200 বিঘা জমি, 2400 অর্ধেক কত 1200 বিঘা জমি কেবল ট্রাক্টরটি দিয়ে, মানে ওই একটি ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা হয়। 30 দিনে চাষ করা হয়। এখানে ছিল 25টি লাঙল, এটা বলছে একটি ট্রাক্টর দিয়ে, যে একটা ট্রাক্টর কিনছে, মানে আগে লাঙল দিয়ে চাষ করতো, যাতে অনেক সময় লাগতো। ঠিক আছে, অনেক আমাদের পরিশ্রম করতে হতো, যার জন্য ওনারা একটি ট্রাক্টর কিনলেন। তো আগে 2400 বিঘা জমি 25টি লাঙল 36 দিনে কাজ করে সেটা কমপ্লিট করতো। এখন তার অর্ধেক জমি 1200 বিঘা জমি বলছে একটি ট্রাক্টর 30 দিনে করে ফেলে। তো বলতে কি চাইছে, একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে, একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে। তো যদি আমি এটা মনে করি, আমি এটা জানি না, এটা একটি ট্রাক্টর আমি জানি না, 2400 বিঘা জমি 25টি লাঙল যদি 36 দিনে করে, তাহলে 1200 বিঘা জমি 30 দিনে করতে কটি লাঙল লাগবে সেটা আমরা বের করে নিতে পারবো। তো যেটা অ্যান্সার হবে সেটাই তো আমাদের একটি ট্রাক্টর। যটি লাঙল হবে, কারণ আমাকে বলে দিয়েছি কাজটা একটি ট্রাক্টরই করে ফেলে, তাহলে এখানে লাঙলের যে অ্যান্সারটি আসবে সেটি মানে কি, মনে করো 25, তাহলে 25টি লাঙল বরাবর একটি ট্রাক্টর। তো সেটা কত আসছে আমরা করে দেখছি। তো প্রথমে আমাকে রিলেশন দেখতে হবে। তাহলে আমাদের যে জমির পরিমাণটাকে ধরে নেবে, ধরে জমির পরিমাণটাকে আমি এফ ধরে নিচ্ছি ফিল্ড হিসাবে। ঠিক আছে, লাঙলের সংখ্যাটাকে আমি এন ধরে নিচ্ছি, সময়টাকে আমি টি ধরে নিচ্ছি। তাহলে এবার রিলেশন দেখতে হবে, আমাকে রিলেশন দেখতে হবে। এফ এর সঙ্গে এন এর কি রিলেশন আছে, এফ এর সাথে টি এর কি রিলেশন আছে। তাহলে জমির পরিমাণের সঙ্গে লাঙলের সংখ্যার কি সম্পর্ক রয়েছে। যদি আমাদের সময়টা ফিক্সড থাকে, জমির পরিমাণ মানে বেশি জমি আমাদের চাষ করতে বেশি লাঙল লাগবে, কম জমি চাষ করতে কম লাঙল লাগবে। ঠিক আছে, দ্যাট মিনস এখানে জমির পরিমাণ এবং লাঙলের সংখ্যার সঙ্গে সরল সম্পর্কটা যে সরল ভেতরে রয়েছে, তাহলে সেটা লিখতে হবে। এখানে জমির পরিমাণ ব্র্যাকেটে লিখে দেবে এফ, লাঙলের সংখ্যার সাথে লাঙলের সংখ্যার, দ্যাট মিনস ব্র্যাকেটে লিখে দেবে এন, সংখ্যার সাথে সরল ভেদে রয়েছে। এগুলো একটু লিখতে হবে। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এন। আবার এই সম্পর্কটা দেখো,
জমির পরিমাণের সঙ্গে সময় লাঙলটা ফিক্সড করে দিয়েছি, ঠিক আছে। জমির পরিমাণ যদি বেশি হয় তাহলে আমাদের সময় বেশি লাগবে, আবার যদি জমির পরিমাণ কম হয় মানে কি কম জমি চাষ করতে কম সময় লাগে, তাহলে লাঙলটা ফিক্সড আছে, লাঙলটা কম বেশি করছি না, ঠিক আছে। মনে করো তোমাদের 25টি লাঙল আছে, সেই 25টি লাঙল দিয়ে যদি বেশি জমি চাষ করো বেশি দিন লাগবে, কম জমি চাষ করো কম দিন লাগবে, তাহলে এটাও কি সরল ভেদে, তাহলে আবার লিখবে এখানে জমির পরিমাণের সঙ্গে সময়, এখানে জমির পরিমাণের সঙ্গে সময় সরল ভেদে রয়েছে, সেম এরকম লিখবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব F proportional to T, তাহলে এই দুটো মিক্স আপ করে আমরা কি লিখতে পারবো, F proportional to NT, that means F is equal to KNT, যেখানে K একটা অশূন্য ভেদ ধ্রুবক। সম্পর্ক পেয়ে গেলাম আর কোনো অসুবিধা নেই। এবার যে রিলেশনটা দিয়ে দিয়েছি সেটা পুট করে দিয়ে এখানে কে এর ভ্যালুটা আমরা বের করে নিই। আমাদের প্রসেসটা কি, দেখো দুটো কন্ডিশন থাকে, প্রথমে কি একটা কন্ডিশন পুট করে দিয়ে এই যে অশূন্য ভেদ ধ্রুবক কে এর ভ্যালুটা আবার বের করে নেবো, তারপর আরেকটা কন্ডিশন পুট করে দেবো, আমাদের যেটা চাইছে সেটা পেয়ে যাবো। এটাই তো আমাদের টেকনিক হচ্ছে, এত কোয়েশ্চেন আমরা করে চলে এলাম। তো দেখো, তো এখানে আমি এটাকে 1 দিয়ে দেবো, তাহলে 1 নম্বর সমীকরণে লিখবে 1 নম্বর সমীকরণে F is equal to 2400, N is equal to 25 এবং T is equal to 36 বসিয়ে পাই। কত পাবো দেখো, F বলছে 2400 বসাও, is equal to K into N বলছে 25 বসাও, আর T বলছে 36 বসাও, ঠিক। তাহলে এখান থেকে কি কত হয়ে যাবে, K is equal to হয়ে যাবে 2400 বাই এখানে 36 গুণিত 25, ঠিক তাই হয়ে যাবে। তাহলে এটাকে একটু কাটাকুটি করে দিই, দেখো 4 দিয়ে 4 9 36, 4 দিয়ে 4 6 24, দুটো শূন্য, 3 দিয়ে 3 3 9, 3 দুগুণে 6 200, ঠিক আছে। এখানে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 4 5 20, 0 5 দিয়ে 5 8 40, দ্যাট মিনস 8 এর 3 হয়ে গেল। কি এর ভ্যালু কত পেয়ে গেলাম, 8 এর 3। তাহলে সেটাই সমীকরণে পুট করে দিই, তাহলে F is equal to হয়ে গেল 8 NT by 3। এটা মনে করো 2 নম্বর। এবার 2 নম্বর সমীকরণে আমরা F এর মান আর এখানে কি T এর মান বসিয়ে দেবো, এটা N এর মানটি পেয়ে যাবো, দ্যাট মিনস লাঙলের সংখ্যা পেয়ে যাবো। তাহলে এবার লেখো আবার 2 নম্বর সমীকরণে লিখবে কি 2 নম্বর সমীকরণে F is equal to 1200 আর T is equal to 30 বসিয়ে পাই, তাহলে কত হয়ে যাবে, F এর যাবে 1200 is equal to 8, N তো আমরা চাই লাঙলের সংখ্যা, আমি লিখবো না এখানে লিখবো কত, T কত লিখবো 30 আর নিচে কত 3। এখান থেকে একটা ক্যালকুলেশন করে N এর ভ্যালুটা বের করে নিয়ে চলে আসি, তাহলে হয়ে যাবে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কোনাকুনি গুণ করে দিলে 8 গুণিত N গুণিত 30 is equal to 1200 গুণিত 3, N চাই Nটাকে রাখছি, বাকি N সেদিকে পাঠিয়ে দিচ্ছি, 1200 গুণিত 3 বাই 8 গুণিত 30, 0 0 কেটে গেল, 3 3 কেটে গেল, 8 দিয়ে 8 দুগুণে 16 বেশি হয়ে যাচ্ছে, 8 একে 8 9 10 11 12 40 5 8 40, দ্যাট মিনস 15টি লাঙল লাগবে। 15টি লাঙল মানে তার মানে কি একটি ট্রাক্টর, কারণ বলেই দিয়েছি কাজটা করেছে একটি ট্রাক্টরে। তাহলে আমাকে কোয়েশ্চেনে মানে যেটা চাইছে তো সেটাই তো চাইছে কি একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করতে পারে, তাহলে একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান চাষ করতে পারে। ক্লিয়ার, কোনো কনফিউশন নেই। চলো চলে যাচ্ছে আমাদের 15 তারিখ কোয়েশ্চেন, দ্যাট মিনস আমাদের 12 13 14 তিনটি হয়ে গেল, আরেকটি কোয়েশ্চেন করছি 15 তারিখ কোয়েশ্চেনে। গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। অনেক কিছু বলে দিয়েছে, দেখি কোয়েশ্চেন নাম্বার 15। এই আমাদের একটা গোলক, ঠিক। তো সেই গোলকের আয়তনকে আমরা কি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে, ঠিক আছে। আমি আর ডিটেলসে লিখছি না, আমি কনসেপ্ট ক্লিয়ার করছি, একটু লিখে করবে। তো সেই গোলকের আয়তন ভি তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাত, তো প্রথমে ধরি গোলকটির আয়তন ভি আর ব্যাসার্ধ আর, তো আয়তন ভি ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে পাওয়ারে কত থাকবে 3, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে আমরা এস দিয়ে ডিনোট করি, ঠিক আছে। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়, বর্গের সঙ্গে। তাহলে প্রথমেই ধরি গোলকটির আয়তন ভি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস, ব্যাসার্ধ আর। প্রশ্নানুসারে ভি প্রপোর্শনাল টু আর কিউ, এস প্রপোর্শনাল টু আর স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে এটা কি ইমপ্লাই করছে, ভি ইজ ইকুয়াল টু K1 আর কিউ, যেখানে K1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, এটা কি ইমপ্লাই করছে, এস ইজ ইকুয়াল টু K2 আর স্কোয়ার, যেখানে K2 একটু অশূন্য
বেগ দ্রবণ। এতটা ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট কি বলছে দেখি, প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে। আয়তনের বর্গ দ্যাট মিনস ভি স্কোয়ার আর কি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে, দ্যাট মিনস এটা প্রপোর্শনাল টু এস কিউব, এটা প্রপোর্শনাল টু এস কিউব। ক্লিয়ার করতে পারছো? এর বর্গ এর ঘনের সঙ্গে সরল ভেদে থাকবে, এটা তোমাকে দেখাতে হবে। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে থাকবে, এটার মানে কি? x is equal to ky, that means x by y is equal to k। যে কোনো জিনিসের সঙ্গে সরল ভেদে থাকবে, that means তাদের অনুপাতটা কনস্ট্যান্ট হবে, এটা সবসময় মাথায় রাখবে। তো এই দুটো জিনিস সরল ভেদে থাকবে, that means আমাকে দেখাতে হবে কোনো না কোনো ভাবে কি ভি স্কোয়ার বাই যে এস কিউ সেটা একটা কি কনস্ট্যান্ট, মানে ধ্রুবক। কনস্ট্যান্ট মানে কি একটা ধ্রুবক যে কোনো। তো সেটাই আমরা দেখাই, আর কি বেশি কিছু চিন্তা করে লাভ নেই। ভি স্কোয়ার বাই এস কিউব, ভি স্কোয়ার মানে কত হবে এখানে দেখো কে ওয়ান স্কোয়ার আর আর কিউবের স্কোয়ার মানে এটা কত হয়ে যাবে 6 হয়ে যাবে, আর এস কিউব মানে কত কে টু এর কিউব আর আর টু এর কিউব মানে 2 4 6টা 6 হয়ে যাবে। তাহলে বাচ্চা সাকসেস কেটে গেল। আর কে ওয়ান কে টু কি অশূন্য হয়ে ধ্রুবক, তাহলে অনুপাত কি হবে একটা ধ্রুবকই হবে। অশূন্য লিখবে, অশূন্য কথাটা লেখা দরকারি, অশূন্য ধ্রুবক। আর তার মানে কি, তাহলে অতএব ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এস কিউব, যেটা চাইছে হয়ে গেল। কত ইজি। চলো তাহলে আমাদের যে এবার লাস্ট 16 দাগের কোয়েশ্চেন গুলো এমসিকিউ শর্ট টাইপের কোয়েশ্চেন গুলোর জন্য আমাদের আরেকটি ভিডিও করতে হবে, তাই তো আরেকটা পার্ট হবে। তো আজকের মতন টাটা, চলো।